নমস্কার। আজ আমরা বিধাননগর টাইমসের পক্ষ থেকে এমন এক ব্যক্তিত্বের কাছে চলে এসেছি যিনি একাধারে সফল মনোবিদ, সমাজকর্মী, সফল চিত্র পরিচালক এবং সর্বোপরি একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি সেই ব্যক্তিত্ব। আমরা আজকে এসেছি আচার্য জয়ন্ত বোসের সুযোগ্যা কন্যা ডক্টর মাহিরি বোসের কাছে। নমস্কার ডক্টর বোস। নমস্কার। বিধাননগর টাইমসে আপনাকে স্বাগত। বলুন। আচ্ছা, আমি প্রথমে আপনার সঙ্গীত জীবনের কথাই শুনতে চাই, যেটা আপনার সঙ্গীত শিক্ষা গুরু আমার বাবা আচার্য জয়ন্ত বসু। আচ্ছা, এছাড়া কিন্তু এছাড়া বলতে আমাদের একটা খুব মজা করে একটা কথা বলা হয় যে তানসেন হওয়ার আগে কানসেন হওয়া খুব প্রয়োজনীয়। তো সেই সূত্রেই আর কি শোনা অনেকের গান বাজনা তো শোনা হয়েছে, সকলের কাছ থেকে চেষ্টা করেছি যে এই জায়গাগুলো মন ছুঁয়ে গেছে সেরকমভাবে তাদের কাছ থেকে পিক আপ করতে সেই জায়গাগুলো। কিন্তু মূলত আমার বাবার কাছেই পুরোটা শেখা। তারপর আমার বাবা শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন, উনি একটা এমন মানুষ, আমরা বলি যে এখানে যারা মানে আমার বাবার ইনস্টিটিউশনে যারা শেখেন তারা শুধুমাত্র সঙ্গীতে যে শিক্ষা পায় তা নয়, একটা মানুষ হওয়ার শিক্ষা আমরা গ্রহণ করি। তো সেই জন্য পুরো জিনিসটা ভীষণ হোলিস্টিক একটা ট্রেনিং আমরা এখানে পাই। তো সেই জন্য খুব বেশি যে বাইরে খুঁজতে হয় তেমনটা নয়, বেশিরভাগটাই ঘরেই পাই। কিন্তু তারপরেও অনেক শিল্পীদের গান বাজনা শুনি, সাধ্যমতো চেষ্টা করি যেটা যেখান থেকে শেখার অনুপ্রাণিত। চমৎকার। আপনার সঙ্গীত জীবনে মায়ের অবদান কতখানি? আমার সঙ্গীত জীবন বলে নয়, আমার যা যা কাজ করি আমি, সেটা যে কটা ফিল্ডে আমি সকলে জানি আমি কাজ করি, বা আমি যেগুলোতে সকলকে না জানিয়েও কাজ করি আর কি। মানে যেমন আমি আঁকতে খুব ভালোবাসি, সেটা অফিসিয়াল নয়। আমি কিছু হাতের কাজ পছন্দ করি, টুকটাক সেগুলো করি। আছে আরও টুকটাক জিনিস আছে, আমি স্পোর্টসে ভীষণ ইন্টারেস্টেড। তো সেইগুলো এই সব কাজের মধ্যে মায়ের অবদান একটা মানে অপরিসীম অবদান। তার কারণ আমি কোনোটাই করতে পারতাম না মা যদি পেছনে না থাকতো আমার ধাক্কা দেওয়ার জন্য আর কি বেসিক্যালি। তার কারণ ছোটো থেকে সব কিছু মা একেবারে হাতে ধরে ধরে নিয়ে করিয়েছে। আমার বাবা একেবারে ছায়ার মতো থেকেছে, যার মানে ছায়ায় আমি গড়ে উঠেছি। কিন্তু হাত ধরে ধরে সেই স্কুল থেকে নিয়ে যাওয়া অবধি, আমি যেদিনকে আমার পিএইচডি ডিসার্টেশনটাও জমা করলাম সেদিনকেও আমার মা আমার সাথে গেছিলেন। মানে আমার সব কিছুর সঙ্গী আমার মা। তো মাকে ছাড়া আমি একদম অন্ধকার দেখি মোটামুটি। ডক্টর বোস, আমরা সবাই বোধহয় মাকে ছাড়া চলা, মাই আমাদের প্রথম হাত ধরে চলতে শেখান, এবং মাই বোধহয় শেষ পর্যন্ত যিনি বন্ধু একাধারে মানে একটা অদ্ভুত মানসিক জোর আমাদের কাছে। মনে হচ্ছে এই জন্যই যে আমার খুব সম্প্রতি মা মারা গেছে, এই জন্যই হঠাৎ আপনার কাছে শুনে। আচ্ছা, আপনার তো বিভিন্ন ক্ষেত্রে মানে ব্যাপক একটা বিপুল ব্যক্তি কর্মক্ষেত্রে, যে কখনো আপনি দেখছি একজন সফল মনোবিদ, তার সাথে সঙ্গীত, তার সাথে সমাজ সেবা, বা আরও এই যে শুনলাম যে বিভিন্ন হাতের কাজ, আরও শিল্পকর্ম, এত কিছু একসাথে কি করে সামলান? সামলাতে হবে, ভেবে নিতে হয় হয়তো। বাকি যে কাজগুলো বললাম, রোজ যে আঁকতে বসি বা রোজ যে একটা কিছু বানালাম বা খেলাধুলো পছন্দ করি সেটা যে রোজ করি এরকম তো নয়, কিন্তু কখনো সুযোগ পেলে সেটা করি। কিন্তু আমার মেন স্ট্রিম যে তিনটে স্ট্রিমে কাজ করি, যেমন আমি শিক্ষকতাটা আমার রেগুলারের কাজ, আর গান বাজনা আর আমার ছবি, এই তিনটের কাজ আমাকে করতে হবে এটা ভেবে নিই। এইটা ভেবে নিলে অনেক সময় কাজটা সহজ হয়ে যায়। তার কারণ আমি যদি ভাবতে থাকি যে এটা কোথায় আর বলো না, এটা আমি সামলে উঠতে পারবো না, এটা ভাবতে শুরু করার মুহূর্ত থেকে না পারাগুলো শুরু হয়। আর আমি যদি ভেবে নিই যে আমাকে এইভাবে করতে হবে, কোনোভাবে এটা ফিটিং করে নিতে হবে, এর মধ্যে আমাকে সেরে ফেলতে হবে কাজটা,
তো ওটা কম্পালশনের মতো করে আমরা যদি ধরে নিই, যেমন আমরা খাবারও খাই, আমরা স্নানও করি, আমরা পুজোও করি, আমরা মানুষের সাথে দেখাও করি, কথাও বলি, এগুলো তো আসলে অনেকগুলোই কাজ, সেগুলো করতে হবে ভেবে নিই বলে করি। আমি কোনোদিন ভাবো যে আমি প্রচণ্ড ব্যস্ত আজকে আর দাঁতটা মাজবো না, এটা তো আমি ভাববো না কখনো। তো সুতরাং ওই কাজগুলোকে একেবারে দাঁত মাজার মতোই কম্পালসারি কাজ যদি ভেবে নেওয়া যায়, তাহলে সামলে নেওয়া যায়, মানে আমি অন্তত সেভাবে সামলাই। চমৎকার বললেন, আমরা অনেক কিছু শুনলাম এবং শিখলাম। আচ্ছা, আপনি তো একজন সফল চিত্র পরিচালক, ভাগশেষ আপনার তৈরি, হ্যাঁ প্রথম দীর্ঘ মানে পূর্ণদৈর্ঘ্য ছবি। হ্যাঁ হ্যাঁ, তো পরবর্তী কোনো পরিকল্পনা রয়েছে, দেখা যাক। আসলে ভাগশেষটা ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন ছিল, আর এখন মোটামুটি এই প্যান্ডেমিকে 2 বছরে যে পরিস্থিতি হলো, তাতে তো একটা ইকোনমিক জায়গাটা একটা বিভৎস অবস্থায় পৌঁছেছে। তো আমার পরের ছবিটার জন্য আমি চেষ্টা করছি প্রডিউসার্স পাওয়ার, তো সেই চেষ্টাটাতেই রয়েছে। এখন দেখা যাক বাকি সময় হলো। আমরা কি কোনো সামনে ছবি অপেক্ষা করে আছি? আমি যেমন এই কয়েকদিন আগে ছোট ছবি একটি রিলিজ করেছিলাম, সেটি অনেকগুলো ফেস্টিভ্যালে ভীষণভাবে প্রশংসিত হয়েছে, সাজা বলে। ওটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি, সেইটার থেকে অনুপ্রাণিত। ওটা থেকে একটা অ্যাডাপ্টেশন আর কি। তো অ্যাডাপ্টেড একদম একেবারে এখনকার কন্টেম্পোরারি পিরিয়ড অনুযায়ী অ্যাডাপ্ট করা গল্প একটা লিখেছিলাম। তো সেইটাকে আমি কয়েকদিন আগে রিলিজ করেছি সাজা বলে। ওটা কেএসএস প্রোডাকশন বলে একটি, কেএসএস এন্টারটেনমেন্ট বলে একটি চ্যানেল আছে ইউটিউবে, সেখানে সকলের জন্য আছে। সামনে আরেকটা ছোট ছবি আরেকটা আসতে চলেছে সামনে, আমি সেটা এখনই বলছি না। তবে সেইটি অ্যাকচুয়ালি এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে 3 ফোল্ড গল্প একটা রয়েছে, যেটার একটা ফোল্ড এটা ছিল সাজা, এরপরে আরও 2টো রয়েছে, তো সেগুলো ক্রমশ প্রকাশ। আচ্ছা আচ্ছা, আপনার কাছে এসেছি, সুতরাং গানের অনুরোধ তো থাকবেই। তো আমি একটা আমাদের বিধাননগর টাইমসের পক্ষ থেকে একটা অনুরোধ, যে প্রিয় এ পথে কোনোদিন আসুন, তো এই গানটা যদি আচ্ছা, তালিকাটা দিয়ে নিই। আমি ছোট করে গাইছি। প্রিয় এ পথে কোনোদিন আসনি তো, তবু রেখেছি দুয়ার আজ খুলে, আজ সহসা কি মনে পড়েছে আমার, সাধ করে এলে নাকি পথ ভুলে, প্রিয় এ পথে কোনোদিন আসনি তো। আহা, এই এতটুকুতে তো মন ভরছে না। আর একটা গান, আমি হারাতে চাই আপনার। আচ্ছা, এই দুটো গান পরপর গাওয়াটা একটু অসুবিধা। তার একটাই কারণ, দ্বিতীয় গানটি মধ্যম জানের। আচ্ছা, তাহলে একটু পরেও আমরা যেতে পারি। আমরা তাহলে একটু হ্যাঁ হ্যাঁ, মানে পঞ্চম জানার মধ্যম জান দুটো পরপর গাইলে একটু রেজিস্টার করতে আসবে। একটু পরে কথা বলে, হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলে নিই। আমার একটা মানে জানার বিষয়, আমাদের মনে হয় সবারই, যে 2 বছর ধরে আমাদের লাস্ট 2 ইয়ার্স আমরা যে সিচুয়েশন ফেস করছি প্রত্যেকে, প্যান্ডেমিক সিচুয়েশন, এবং কোভিডে আমরা বহু প্রিয়জনকে হারিয়েছি, এবং কোভিডে শ্বাসযন্ত্রের তো একটা বিশাল ক্ষতি হয়, আর সঙ্গীতে তো শ্বাসের একটা দম ছাড়া, দম রাখা একটা বিশাল ব্যাপার, শাস্ত্রীয় সঙ্গীতে তো বিশেষ করে। তো আপনি কি মনে করছেন, কি মানে খুব প্রবলেম ফেস করছেন? এটা তো একটা সমস্যা হচ্ছে, তার কারণ প্রাথমিকভাবে এই জিনিসটা একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার নিজের হয়েছে। যেমন আমার এমনি শ্বাসের একটা সমস্যা রয়েছে, আমার অ্যাস্থমা, আমি অ্যাকিউট
অ্যাস্থমা রয়েছে আমার। তো তার ওপর কোভিড যখন হয় তখন সেটা একটা ভয়াল রূপ ধারণ করে। তো শ্বাসের সমস্যা হয়েছিল আমার গত বছর, আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। আর প্রায় দীর্ঘ 4 থেকে 6 মাস বেশ সমস্যা হয়েছে গান করতে। কারণ গানটা যেরকম আপনি যেটা আমি বললেন, গানটা তো একটা মানে ব্রিদিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আবার এটাও ঠিক যে গানের অভ্যাস, যেটা রেওয়াজ আমরা যেটা করি, সেটাও একটা ব্রিদিং এক্সারসাইজের মতো। তো সেটা নিয়মিত করতে করতে থাকলে কিছুটা তা বাগে হয়তো আনা যেতে পারে। এমনি যারা মানে পারফর্ম করছেন, আমি বুঝতে পারছি মানে প্রত্যেকেরই সমস্যাটা হওয়ারই কথা। তার কারণ এটা একটা খুব সিরিয়াস প্রবলেম। কোভিডের লাংয়ের যেহেতু সেকেন্ড ওয়েভটাতে তো লাংয়ের প্যাচ অনেকের হয়ে গেছিলো, আমার সেটা হয়নি প্রথমবারে। কিন্তু যাদের এরকম লাংয়ের প্যাচ হয়েছে তাদের তো ডেফিনেটলি তাদের একটু তো সমস্যা হবেই করতে। আচ্ছা, এই যে আমরা আগে দেখতাম 60, 70, 80 দশকে রবিশঙ্কর, বিলায়ত খান, ভীমসেন যোশী, ইনায়েত খান, গিরিজা দেবী, পণ্ডিত অরুণ ভাদুরী, শাস্ত্রীয় সঙ্গীতের এরা একজন মানে বিপুল সম্ভার নিয়ে বসে থাকতেন। এবং আমরা পশ্চিমবঙ্গ তথা কলকাতাবাসী তো অপেক্ষা করে থাকতাম কখন এই অনুষ্ঠানগুলো হবে। হ্যাঁ, এবং পরবর্তীকালে 90 দশকে আচার্য জয়ন্ত ঘোষ। তো এই হঠাৎ করে ডোভারলেন মিউজিক কনফারেন্স ছাড়া আর সমস্ত এই কনফারেন্সগুলো কেমন যেন বন্ধ হয়ে গেছে, এটা কারণ কি? বন্ধ হয়নি, এখনো রয়েছে, তবে আগের মতো হয়তো অত ঘটা করে হয় না। এখনো হয়, এখানে তো ডেফিনেটলি রয়েছে বেশ কিছু বড় কনফারেন্সেস এখনো হয়। তবে আমি ইন জেনারেল আমার একটা ধারণা, শাস্ত্রীয় সঙ্গীতের জন্য একটা সময় লাগে। মানে স্ট্যান্ডার্ড একটা ক্লাসিক্যাল পারফরমেন্স মিনিমাম মোটামুটি একটা আধ ঘন্টা ব্যয় করতেই হবে। একটা রাগ 5 মিনিটের দ্রুত খেয়াল গাওয়া যেতেই পারে, কিন্তু সেটা চল নয়। তো যেরকম আস্তে আস্তে ওয়ান ডে ক্রিকেট কমে গিয়ে সবই 2020 হয়ে যাচ্ছে, মানুষের ধৈর্যতে একটা চেঞ্জ আসছে। এটার সাথে আমার মনে হয় ভীষণভাবে কনজিউমারিজমের একটা সম্পর্ক রয়েছে। তার কারণ আমাদেরকে মানে সারা পৃথিবী জুড়ে এটা বোধহয় কোথাও একটা শেখানো হচ্ছে যে অপেক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই খাবারটা 2 মিনিটে তৈরি হয়ে যাবে, এই জিনিসটা চুনটা 5 মিনিটে রেডি হয়ে যাবে, এই জিনিসটা করে নিলে 3 মিনিটে কাজ শেষ। সব কিছুই আমাদের কোথাও একটা বার্তা দিচ্ছে যে অপেক্ষা করতে হবে না, স্বল্প সময় সবটা হয়ে যাবে। শাস্ত্রীয় সঙ্গীত তো স্বল্প সময়ের জিনিস নয়, মানে এটা একটা বিস্তারিত জায়গা। সেখানে একটা আকাশের মতো, আমি তো আপনাকে 1 প্যাকেট আকাশ দিতে পারবো না। আকাশটা দেখতে গেলে আপনাকে মাথা তুলে ওপরের দিকেই তাকাতে হবে। তো সেটা কোনো শর্টকাট হয় না, কিন্তু এখন শর্টকাটের যুগ হয়তো, সেই জন্য হয়তো ক্লাসিক্যাল শোনার ধৈর্য বা ইচ্ছে সেটা হয়তো একটু কম কমার্শিয়াল মিউজিকের থেকে। তারপর 2-3 মিনিটে এখন তো মানে আমি কারোর নাম করে বলছি না, কিন্তু এমন অনেককে আমি এরকম বলতে শুনেছি, দেখেওছি এমন অনেক যারা ডিজিটাল প্ল্যাটফর্ম যারা হ্যান্ডেল করে তাদেরকে বলতে শুনেছি যে দিদি 3 মিনিটের মধ্যে করে দিন। 3 মিনিটের মধ্যে আসলে লোকেরা আর দেখতে পছন্দ করছে না। তো এইটা হয়েছে। এবার এরকম এমন হয়েছে যে আমি হয়তো আমার ভাইয়ের সাথে একটি ব্যান্ড আছে রোবেন মাইরি বলে, যে একটা ক্লাসিক্যাল ফিউশন ব্যান্ড। তো আমরা অনেক এক্সপেরিমেন্টাল কিছু করি, আর আমরা চাইছি, আমার ভাইও চাইছে, আমিও চাইছি যাতে ওগুলো মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা টার্গেট নিয়ে নিয়েছি যে আমি 3 মিনিটের বেশি এবার সত্যি আর করবো। তো এবার আমরা রিসেন্টলি আমাদের একটি ট্র্যাক আসছে খুব শিগগিরই, এই 15th নভেম্বর ইন্টারন্যাশনাল ড্রামস ডেতে ট্র্যাকটি আসতে চলেছে। তো ওই ট্র্যাকটি খুব জমজমাট করে করা আর কি, নানাভাবে প্রচুর ড্রামস, প্রচুর রিদমিক ইনস্ট্রুমেন্টস ইউজ করে, তার সাথে ফোক পাঞ্চ করে। তো যেরকম হয় কিছু মানুষকে, আমাদের কাছের কিছু মানুষকে আমরা শুনিয়েছি ট্র্যাকটা, অধিকাংশ মানুষ বলছে ইস আরেকটু কেন হলো না, আরেকটু তো লম্বা হতে পারতো। আমি তখন বলছি না, এখন তো মানুষের ধৈর্য নেই, এখন তো চাইলেও আমরা লম্বা করবো না, ছোটো ট্র্যাকই করবো, এখন সবাইকে ছোটোই তাহলে শুনতে হবে। তো সেটা তো মানে মজা করে বললাম, কিন্তু এটা একটা জেনুইন প্রবলেম। মানুষের ধৈর্য কমে যাচ্ছে, মানুষের অধ্যাবসায় কোথাও একটা কমে যাচ্ছে যে কোনো কিছুর প্রতি। আর সঙ্গীতকে 16 কলার শ্রেষ্ঠ কলা বলা হয়।
তো সেটা তো শর্টকাটের জিনিস নয়। আর ক্লাসিক্যাল হচ্ছে যে সঙ্গীতের ভিত। ক্লাসিক্যাল শব্দটার মানেই হচ্ছে যে যেটা মানে যেটা ফাউন্ডেশন দেয়। ইটস আ ক্লাসিক, আমরা এই জন্য বলি যে এটা একটা লেজেন্ডারি। তো ক্লাসিক্যাল মিউজিক, সেটা ক্লাসিক্যাল আর্ট, যে কোনো আর্টের ক্লাসিক্যাল ফর্ম যেটা, সেটা তার ভিতটা প্রোভাইড করে, তার ফাউন্ডেশন প্রোভাইড করে। সেইটা কখনো লাইটলি নেওয়া যায় না। আমি কিন্তু আমার বাড়ির ফাউন্ডেশন প্লাই দিয়ে করবো, আমাকে সেটা কিছু সময় দিতে হবে, অনেকখানি তার পরিশ্রমে অনেকখানি জিনিসপত্র দিতে হবে, তাহলে বাড়ির ভিতটা ঠিক হয়। সেখানে কিন্তু আমি শর্টকাট যদি করতে যাই বাড়িটা পড়ে যাবে। তো সুতরাং ওই জন্য ওই ধৈর্যটা নেই, সেই জন্য হয়তো আজকাল রুচির কি পরিবর্তন হয়েছে? পছন্দের তো পরিবর্তন হয়েইছে। তার কারণ আমি খুব অবাক হই যে আমাদের এইখানে যেই সময় শচীন দেব বর্মনের দারুণ কম্পোজিশনস, মদন মোহনজির অসাধারণ কম্পোজিশন, সেগুলোও যেরকম হিট হয়, সেরকম এখন সেলফি ম্যানে লেলিয়ার এটা কি করে হিট হতে পারে? মানে এই দুটো হয়তো মানে সবাই খুব মজা করে হাসতে হাসতেই সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু ছড়িয়ে তো দিচ্ছে, মানে খারাপ জিনিসটা আমি যদি ছড়িয়ে দিই তাহলে আমি ছড়ালামই, কিন্তু ফাইনালি আমার যদি মনে হয় যে এই জিনিসটা এটা একটা কদর্য একটা জিনিস, আমার এটা পছন্দ নয়, এটা সবার শোনার দরকার না, তাহলে তো আমি সেটা সবাইকে পাঠাবো না। কিন্তু এখন যে একটা ট্রেন্ড হয়েছে যে যেটা ভালো লাগছে না বা যেটা খুব ফানি, যেটা শুনতে মোটেও শ্রুতিমধুর নয়, আমরা সেটাই কিন্তু শোনাচ্ছি, দেখো কি খারাপ কাজ করছে। আমার খারাপ কাজটা তো এক্সিবিশনের জিনিসই নয়, কিন্তু এখন উল্টে গেছে, মানে সেটা আমি বুঝতে পারি না আর কি। মানে এই দুটো টেস্ট দুটো একসাথে পপুলার কি করে হতে পারে? যেখানে এআর রহমানও পপুলার, সেখানে ঢিনচাক পূজা কি করে, মানে এই দুটো প্যারালালস কি করে হতে পারে? তো সেইখানে আমার তো মনে হয় ডেফিনেটলি একটা রুচির মধ্যে কনফিউশন রয়েছে মনে হয়। খারাপ ভালোর থেকেও বড় কথা, খারাপ ভালো ভীষণ আপেক্ষিক একটা কনসেপ্ট। খারাপ ভালো বলে কিছু হয় না, যা আমার কাছে খারাপ তা আপনার কাছে ভালো লাগে। তো কিন্তু আমার কনফিউশন হচ্ছে কনসিস্টেন্সির অভাব, শ্রোতা কনসিস্টেন্ট নয়। কারণ আজকে একটা যেরকম গান হিট করছে, কালকে একটা করবে, সেটা তো সম্পূর্ণ অন্য, মানে ভিন্ন ধর্মী, এটার থেকে একেবারে অপোজিট ওখানে রয়েছে, সেটা হঠাৎ প্রচণ্ড হিট হলো একটা। তারপরে আবার মানে খুব কনফিউজড মনে হয় আমার আর কি। টেস্টের ব্যাপারটা আমার খুব কনসিস্টেন্টই লাগে না। তো এই যে এই পরিস্থিতিতে শাস্ত্রীয় সঙ্গীত চর্চার ছাত্রছাত্রী বা এখনকার জেনারেশন কতটা ইন্টারেস্টেড? সঙ্গীত চর্চা কিন্তু খুবই ইন্টারেস্টেড। হ্যাঁ, মানে আমি অন্তত এইটুকুনি বলতে পারি যে গান গায় না খুঁজতে কিন্তু অ্যাকচুয়ালি কঠিন হবে আর কি। সবাই কিন্তু এখন গান গাইছে, শেখা না শেখা সেটা আলাদা, পরে প্রশ্ন না, কিন্তু গাইছে কিন্তু সকলেই গাইছে, গান নাচ এটা কিন্তু প্রচণ্ড হিট এখন, মানে সবাই এখন গায়ক গায়িকা। চূড়ান্ত কম্পিটিশন, ইনফ্যাক্ট শ্রোতার কম্পিটিশন কম। মানে আমার বাবা খুব মজা করে একটা কথা বলতেন যে যেই মানে পরিমাণে গায়ক গায়িকা বাড়তেছে, মানে পারফর্মার আর কি যেই পরিমাণে বেড়ে চলেছে, হয়তো কোনো একটা সময় আসবে যখন দেখা গেল যে স্টেজের উপর একজনই শ্রোতা, নিচটা পুরোটাই মানে যারা পারফর্মার তারা। তো মানে শ্রোতা একজনকে পাওয়া গেছে, এখন কিন্তু সত্যি সেরকম অবস্থা, মানে গান করে না বা মানে নাচ করে না এরকম পাওয়া যাবে না। মানে আমি গানও করে আমি নাচ করি না, সাংঘাতিক ব্যাপার। না আমি বলছি শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে। আচ্ছা, শাস্ত্রীয় সঙ্গীতের তো শাস্ত্রীয় সঙ্গীতটা অনেকেই শেখে, কিন্তু সেইটা শেখে খুব কম এমন বলবো না, কিন্তু শেখানো কনসিস্টেন্সির খুব অভাব। বেশিরভাগ মানুষ ওইটা হয়তো মানে যারা যে কজন ক্লাসিক্যাল শেখে তার হয়তো 5% সেটা পারফর্ম করে, 95% সেটা শেখে শিখতে হয় বলে। ক্লাসিক্যাল না শিখলেও তুমি এটা গাইতে পারবে না, এটা হয়তো শুনেছে কেউ কারোর কাছে, সেই জন্য শিখছে। সেটা নিয়ম মাফিক একটা শেখা চলছে, কিন্তু তার অনুশীলন যে খুব সাংঘাতিক চলছে তেমনটা নয়, কিন্তু ওটা ধরে আছে আর কি। এরকম এই সংখ্যাটা কিন্তু একটা বিশাল সংখ্যা, কিন্তু সেটাকে নিয়ে পারসিউ করা সেইটা কিন্তু কমই, সেটা সেই সংখ্যাটা খুবই কম। ক্লাসিক্যাল তার কারণ মানে আমার তো মনে হয় ক্লাসিক্যাল মিউজিক আমাদের জেনারেশন বা ইভেন আমাদের পরের জেনারেশন, ইট ইজ কাইন্ড অফ এ ডাইং আর্ট এখন। মানে খুবই কম পাওয়া যায় যারা খুব ভালো পারফর্ম করছে, খুব কম, মানে সংখ্যায় খুব কম। যেরকম কমার্শিয়াল মিউজিকে প্রচণ্ড কম্পিটিশন, ক্লাসিক্যাল মানে
আমি ভোকালটা নিয়ে বলছি বা ইনস্ট্রুমেন্টাল, বিশেষ করে ভোকালের থেকেও অবস্থা খারাপ ইনস্ট্রুমেন্টালের, মানে সরোদ, সেতার। আমি তো মানে খুব বেশি দেখতেই পাই না, খুব মুষ্টিমেয় কয়েকজন যারা ক্লাসিক্যাল ফর্মটাকে পারসিউ করছে ইনস্ট্রুমেন্টাল ভোকালেও খুব কমই, মানে সেই জায়গায় সত্যি পারফরমেন্সের দিক থেকে আমরা খুব কমই দেখতে পাই। বিশেষ করে এই পরে আমাদের পরের জেনারেশনটা আরও অবস্থা খারাপ। খুবই একটা দুশ্চিন্তার বিষয়। হ্যাঁ, হয়তো তার কারণ আমার খুব অবাক লাগে যে যখন আমার বাবা বিদেশে যান ওয়ার্কশপস করতে, কত বিদেশি ছেলে মেয়ে যারা মানে বাংলা তো দূর, হিন্দি কিছুই জানে না, কিন্তু তারা কিন্তু ক্লাসিক্যালটা শেখার জন্য আসে। তারা কিন্তু সিরিয়াসলি ক্লাসিক্যালটা শিখছে, জানছে, কিন্তু এখানে অত ইন্টারেস্ট নেই। মানে আমাদেরই তো জিনিস, কিন্তু আমাদের হয়তো কোথাও একটা যত্নের অভাব হচ্ছে। ওখানে কিন্তু ওরা ভীষণ যত্ন করে শিখছে, প্রচন্ড অনুশীলন করছে। মানে প্রত্যেকবার আমার বাবা যখনই যায় তখনই শুনতে পাই যে অনেক, আর আপনারা এমনি যারা মিউজিশিয়ানস যারা রয়েছে, যারা বিদেশে ওয়ার্কশপস করেন, ক্লাসেস করেন, তারা সকলেই সেটা জানে। প্রচুর ফরেনার আছে যারা ভীষণভাবে ক্লাসিক্যাল মিউজিক পারসিউ করে, আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল। তারা কিন্তু ইন্ডিয়ান লাইফটা শেখে না, তারা কিন্তু ইন্ডিয়ান লাইট মিউজিকটা করে না, চর্চা করে না, তারা কিন্তু ক্লাসিক্যালটাই শেখে। কিন্তু এখানে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শেখে না, তারা ওয়েস্টার্ন পপটা শেখে। টেস্টের একটা তারতম্য রয়ে যায়। আচ্ছা, এবার কি গানটা শোনানো যায়? হ্যাঁ, আসলে শুনি আমি তখনও দিতে পারতাম, কিন্তু যেটা হয় মানে পঞ্চম জানার মধ্যে পরপর শুনে কানে রেজিস্টার করতে একটু অসুবিধা হয়। হারাতে চাই আপনারে মোর আপনা আপনাতে হারাতে চাই আপনারে মোর আপনা আপনাতে সে যে আমার কত আপন আমার কত আপন, তবু শুধু কত হতে আমি হারাতে চাই আপনারে। এই দুটো গানই আমার চ্যানেলে আছেন, যেই শ্রোতা বন্ধুরা পছন্দ করছেন তারা আমার চ্যানেলে গিয়ে শুনতে পারেন এই গানটি। এই দুটো গানই রয়েছে আমার চ্যানেলে। আচ্ছা, এবারে আপনার অন্য একটি বিষয় আসি। আপনি তো একজন মনোবিদ, তো আপনি কি সেটি মানে প্রফেশন হিসেবে লিখেছেন? আমি শিক্ষকতাটাই মেনলি করি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি রাজবাড়ী সায়েন্স কলেজ ক্যাম্পাসে পড়াতাম। রিসেন্টলি আমি সেখানটা করছি না, কিছু সমস্যার জন্য আমার অন্যদিকে একটু ব্যস্ততা বেড়েছে বলে আমাকে সেখানটা একটু অফ করতে হয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে দীর্ঘ 5 বছর পড়িয়েছি সাইকোলজি বিষয়ে। আমার ইন্ডাস্ট্রিয়ালে পড়াতাম তখন। এখন আপাতত কল্যাণী IIIT যেটা, সেখানে আমি সাইকোলজি পড়াচ্ছি। আর এখানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস, যেটা NILD, একমাত্র সেন্ট্রালের আন্ডারে অর্থোপেডিক হসপিটাল যেটা ব্রহ্মপুরিতে, সেখানে আমি শিক্ষকতা করি। তো শিক্ষকতাটাই বেশিটা করি, তার একটাই কারণ, আমার যেহেতু সাংগীতিক দিকটা রয়েছে ভীষণ বড়োভাবে, আর পরিচালনাটাও রয়েছে, আমি চেম্বার বা ওই দিকে যেতে গেলে যেটা সমস্যা হতো, আমি সময়টা দিয়ে উঠতে পারতাম। তার কারণ কোনো কিছু করলে সেটা সঠিকভাবে করা উচিত, মানে হাফ হার্টেড করা উচিত নয়। তো সেটা হলে হাফ হার্টেড হতো, তার কারণ আমি সময় দিতে পারতাম না, সেশনসের সব সময় আমি বার করে উঠতে পারতাম না। আর এই একটাই কারণে
আমি ফুল টাইম জবটাও করি না, আমি গেস্ট লেকচারশিপটাই করি এই একটাই কারণ। তার কারণ আমি যদি সকাল থেকে রাত সন্ধ্যে অবধি যদি একটা জায়গায় আটকে যাই তাহলে আমার পক্ষে বাকি কাজগুলো করা সম্ভব না। সেই কারণেই আমি গেস্ট লেকচারশিপের কাজটা করি, কারণ আমার পড়াতে খুব ভালো লাগে। আর এই মানে এই ক্রাউডটা যেটা, মানে আমি তো মেনলি পড়াই যারা কলেজ গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন, একটা অবশ্য সেকশন আছে যারা পোস্ট গ্র্যাজুয়েট, তাদেরকেও পড়িয়েছি। আমি মূলত একটু বড়দের দিকে পড়াই, তো আমার খুব ভালো লাগে এদের সাথে ইন্টারাক্ট করতে, কারণ এদের সাথে ইন্টারাকশানে আমারও শেখা হয় অনেক কিছু। মানে পড়াতে কিন্তু মানে টিচিং ইজ অলসো ভেরি গুড লার্নিং এক্সপিরিয়েন্স, তো সেইটাও হয়। তো সেটা আমি খুব ভালোবেসে করি কাজটা। আর ওটার জন্য মানে যেই সময়টা আমার সপ্তাহে 3 দিন সময় দেওয়া, যে এইটা আমার পড়ানোর জন্য, বাকি যে সপ্তাহের 4 দিন সময় এইটা আমার বাকি কাজগুলোর জন্য, এরকমভাবে ভাগাভাগি করে নিতে সুবিধা হয়, যেটা আমার ফুল টাইম জবের ক্ষেত্রে হতো না। ইভেন আমি যদি কাউন্সিলিংটা রেগুলারলি করতাম মানে প্রফেশনালি, তাহলেও হতো না। সেই জন্য একটা কনসিয়াসলি ডিসিশন। তাহলে ডক্টর বাহিরে বসে মনোবিদ সত্তা, সঙ্গীত সত্তা, পরিচালক এবং অন্যান্য শিক্ষক, কোনটাকে আপনি বেশি গুরুত্ব দেন? একটা তো আমি শিল্পী সত্তাটাকেই গুরুত্ব দিই, তার কারণ আমি ক্রিয়েট করতে খুব ভালোবাসি। তো যেইখানে আমি ক্রিয়েট করতে পারি আমি সেই জায়গাটা ভীষণ এনজয় করি। আর সেটা সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ছবি বানানোর ক্ষেত্রে আর সঙ্গীতের ক্ষেত্রে। এটা আমার কাছে এই দুটো ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা দুটো বিষয়। তো সেই জন্য ওই দুটো ডেফিনেটলি আমার কাছে ভীষণভাবে মনোগ্রাহী, আমি নিজেকে মেলে ধরতে পারি সেটা। আপনার আরেকটি, যেটি আপনি একেবারেই প্রকাশ্যে আনতে চান না, কিন্তু তবুও আমি এই প্রশ্নটা করছি, কারণ হয়তো আপনার মুখে শুনে আরও কিছু মানুষ মানে উৎসাহিত হবে। সেটা হচ্ছে আপনি সমাজের বিভিন্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান, একটা নীরব সমাজকর্মী। কিন্তু এই কোভিডের সময়, একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি প্রচুর সাহায্য করেছেন মানুষকে। তো এই বিষয়ে কি বড় করে কোনো পরিকল্পনা আছে আরও কিছু করার? বড় করে আসলে এই বিষয়টা মানে আমি যতগুলো আমার ইন্টারভিউ হয়েছে বা যতবার প্রকাশ্যে এসেছি আমি কথা নিয়ে আমার কথা নিয়ে, এই প্রসঙ্গটা আমি কখনোই ওঠেনি বা এই প্রসঙ্গটা আমি কখনো তুলিও নি। আজ আপনারা বলছেন আজকে এটা, সেই প্রসঙ্গক্রমে আমি আসলে সোশ্যাল ওয়ার্কটা ভীষণ পার্সোনাল লেভেলে করতে পছন্দ করি। আমি সেটাকে খুব ব্যক্তিগত রাখতে পছন্দ করি, কারণ আমি জানি না আমার অসুবিধা হয়, মানে আমার খুব কি বলবো, আসলে আমার একটা সংকোচ হয়, মানে এটা ঠিক বলে বোঝানো মুশকিল। আমার মনে হয় যে আমি অ্যাকচুয়ালি কেউ নই, মানে সাহায্য শব্দটা একটা এমন বড় শব্দ, এই শব্দের দায়ভার নেওয়ার ক্ষমতা আমার নেই। আমি আমার ক্ষমতা মতো, আমার সাধ্য মতো পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আর সেটা পার্সোনাল লেভেলেই চেষ্টা করি। তার কারণ ওইটা আমাকে ভালো রাখে। আমার মনে হয় যে আমার মন খারাপ হলে আমি যদি আমার মন খারাপের সময় একটা কোনো অচেনা মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি, তাহলে কিছুটা হলে আমার মন খারাপটা কমবে। তো সেরকম ভেবেই কাজগুলো করি। সেই কারণে আমি এটা নিয়ে একেবারেই আলোচনা করি না বা করিনি কোনদিন। আজকে এই কথা প্রসঙ্গটা উঠে এলো আর কি। আমি কখন এটা নিয়ে প্রকাশ্যে বলতে খুব স্বচ্ছন্দ বোধ করি। ডক্টর বোস, আপনাকে কিন্তু বিভিন্ন চ্যানেলে যে প্যানেল বক্তা হিসেবে অ্যাজ এ সাইকোলজিস্ট আপনাকে আমরা দেখতাম, পরিচিত মুখ ছিলেন। তো হঠাৎ করে কোনো চ্যানেলে আপনাকে আর পাওয়া যায় না কেন? এটা একটা কনসিয়াস ডিসিশন। আমার খুব সুবিধা হলো আপনার এই প্রশ্নটা করলেন বলে, তার কারণ এই প্রশ্নটা অনেকেরই রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে উত্তরটা পৌঁছে দিতে পারবো। সেটা হচ্ছে মানুষের মাল্টিপল আইডেন্টিটি ডিল করতে একটু সমস্যা হয়। আমি অনেক বড় একজন মানুষের নাম বলবো, ধরুন সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবু কিন্তু শুধুমাত্র চিত্র পরিচালক নন, উনি কিন্তু একজন অসাধারণ সাহিত্যিক। ওনার অসাধারণ লেখা, তার সাথে উনি কিন্তু অসাধারণ ইলাস্ট্রেশন করতেন, কিন্তু বাকিগুলো চাপা পড়ে গেছে চিত্র পরিচালক। তো তার কারণ আমাদের এখানে মাল্টিপল আইডেন্টিটি ডিল করতে পারে মানুষ। রবি ঠাকুর সাহিত্যিক হিসেবে
ভীষণ পপুলার, কিন্তু সঙ্গীতের জায়গাটা সুর, মানে উনি তো ওনার গানগুলো সুরও দিয়েছেন, সেটা নিয়ে অত সেলিব্রেশন হয় না যতটা ওনার লেখাটা নিয়ে হয়। তো এগুলো তো অনেক বড় বড় মানুষের কথা বললাম, তো এত বড় বড় মানুষদের ক্ষেত্রে আমার বাবার এতগুলো দিক রয়েছে, কিন্তু যারা হারমোনিয়ামটা শোনে তারা তাদের কাছে বাবা হারমোনিয়াম বাদকই, যারা গানটা শোনে তাদের কাছে উনি গায়কই। তো কিন্তু বাবার অনেকগুলো দিক আছে, তো সব দিক মানুষ একসাথে প্রসেস করতে পারে, তো কোনো একটা আরেকটাকে ওভার পাওয়ার করে যায়। তো আমার যেহেতু প্রাথমিকভাবে আমার সকলের সামনে প্রকাশটা ঘটেছে চ্যানেলসের মাধ্যমে মনোবিদ হিসেবে, সেই জন্য আমার বাকি দুটো আইডেন্টিটিকে ভীষণভাবে ওভার পাওয়ার করছিল। তো সেইটা আমার একটু অসুবিধা হচ্ছিল, তার কারণ আমি নিজেকে মানে চেষ্টা করছি বা করেছি গত বেশ কয়েক বছর ধরে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছি। তো সেই জায়গাটাতে একটু বাধাপ্রাপ্ত হচ্ছিলাম আর কি। সেই কারণে খুব কনসিয়াসলি ডিসিশন নিয়েছি যে পর্দার সামনে এলে বা মানুষের সামনে এলে সেটা শৈল্পিক সত্তা নিয়ে আসবে। আমি এবার আপনার কাছ থেকে আপনার বাবার আচার্য জয়ন্ত বসে কিছু ঘটনা, কিছু কথা, কিছু অজানা কথা শুনতে চাই। আমার বাবাকে যারা খুব কাছ থেকে চেনেন শুধু তারা জানেন যে আমার বাবা একজন অসম্ভব রসিক মানুষ। আমার বাবার রসিকতাটা একটা সাংঘাতিক লেভেলের রসিকতা, তার কারণ এটা শুধুমাত্র যারা খুব কাছাকাছি মিশেছে, যেমন আমার বাবার ছাত্রছাত্রীরা আর কিছু শিল্পীরা রয়েছেন যারা নিত্য আমাদের বাড়িতে, যাদের আনাগোনা রয়েছে, যাদের সাথে যোগাযোগ আছে নিত্য, তারা জানে। বাইরে আসলে আমার বাবাকে খুব কঠোর মনে হয়, ভীষণ ব্যক্তিত্বের কারণে ভীষণ কঠোর, খুব রাগী মনে হয়, কিন্তু আসলে বাবা প্রচণ্ড মজার একজন মানুষ। আর মানে বাবার সাথে আমরা একটা ইংরেজিতে একটা শব্দ আছে পার্টি মেকার, মানে কোনো একটা জমায়েত হলে যে একা দায়িত্ব নিয়ে যে কোনো জমায়েত মানে একেবারে জমজমাট করে দিতে পারে আর কি, সেটা কিন্তু আমার বাবা। মানে একা পুরো একটা মানে সবাই মিলে বসে আছি, পুরো সেই সন্ধ্যেটাকে স্মরণীয় করে দিতে পারে আমার বাবা, শুধুমাত্র মজা রসিকতা এই দিয়ে আর কি। আমার বাবার অসাধারণ অবজারভেশন পাওয়ার আর কি। তো ইমিটেশন প্রচণ্ড ভালো বাবা নকল করতে পারে, মানে এক্ষুনি আমি যদি এখান থেকে উঠে যাই তখনই আমাকে নকল করে বাবা এক্ষুনি দেখিয়ে দেবে আর কি, এরকম। তো সেই জায়গাটা খুব অজানা, মানে বাবার একটা অসম্ভব রসিক দিক আছে যেটা খুব কম মানুষই জানে। দারুণ, আমরা জানলাম এবং আমাদের বিধাননগর টাইমসের মাধ্যমে অনেক মানুষ জানতে পারবে। আচ্ছা, এবার আপনাকে একটা খুব মানে সিরিয়াস প্রশ্ন এটা, সেটা হচ্ছে কোভিডের ফলে আমাদের তো বাচ্চারা স্কুলে যেতে পারছে না, আমরা বড়রাও ঘরে আটকেছিলাম, এখন আস্তে আস্তে খুলছে, নর্মাল হচ্ছে, কিন্তু এই 1.5-2 বছরে একটা অসম্ভব মানসিক সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, বড়দেরও হচ্ছে। তো এইটাকে কিভাবে ট্যাকল করা যায় একজন মনোবিদের চোখে, আপনি কি মনে করছেন? এটা খুব কঠিন একটা পরিস্থিতি হয়েছে, তার কারণ দেখুন এই পরিস্থিতিটা তো একেবারে অপরিচিত, এরকম লকডাউন এই কনসেপ্টটাই আমাদের ছিল না, ইতিহাসের পাতাতে এই কনসেপ্টটা নেই। তো সেই জন্য এই জায়গাটার ফলস্বরূপ যেই সামাজিক সমস্যাগুলো, মনস্তাত্ত্বিক জায়গাটা আমরা হাইলাইট করবো, মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো হয়েছে সেগুলোকে অ্যাড্রেস করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, তার কারণ যারা মনস্তত্ত্ব নিয়ে রয়েছে তাদেরও তো এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আর কি। আমি আজকে বলছি বটে, কিন্তু আমার তো নিজেরও তো সমস্যা হয়েছে। আমি যখন দেখতে পাচ্ছি আমি বেরোতে পারছি না, দেখা হচ্ছে না কারোর সাথে, আমার বাড়ির লোকের সাথে দেখা হচ্ছে না, চূড়ান্ত একটা একটা ইনসিকিউরিটি হচ্ছে, তার কারণ ফট করে অসুস্থ হলে তাকে নিয়ে কী করবো, এত আনশিওর, সে ফিরে আসবে কি না, যে যাচ্ছে হসপিটালে তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, এই সব কিছু নিয়ে একটা এমন একটা ডিপ্রেসিভ স্টেট, একটা শুধু ডিপ্রেশন বলে না, একটা চূড়ান্ত প্যারানয়া, একটা প্রচণ্ড ভয়, প্রচণ্ড অ্যাম্বিগুইটি, আমি কী হবে বুঝতে পারছি না, সামনেটা পুরো অন্ধকার দেখছি, কী হবে, এই যে একটা ফেজ আমরা কাটালাম, এটা একটা ভয়ঙ্কর রকমের খারাপ কঠিন একটা ফেজ। আর সেটা ছেলে মানুষ যারা, তাদের জন্য হ্যান্ডেল করা আরও ডিফিকাল্ট, তার কারণ যেহেতু
তারা যাদেরকে দেখে সেই গাছগুলো যদি ভেঙে পড়ে তখন তো তারা আরো ইনসিকিউর ফিল করবে। মানে আমি আজকে আমার মায়ের ওপর যদি ভরসা করে থাকি, এবার আমি দেখছি আমার মাই মুষড়ে পড়ছে, তখন তো আমার আরো মনোবল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মানে ছোটদের ক্ষেত্রে এই ফেসটা খুব ডিফিকাল্ট থেকেছে। এখানে একটাই যেটা আর কি, আমি অনেকের সাথে কথা হয়েছে এর মধ্যে এই গত 2 বছর ধরে, অনেক জায়গা থেকেই সাজেশনের জন্য আমাকে জিজ্ঞেস করেছিল। আমি সব জায়গাতেই যেটা বলেছি যে কোয়ালিটি টাইম কাটানো ছাড়া আর কোনো উপায় নেই। মানে যেই সময়টা পাচ্ছি সেই সময়টা এনগেজ, মানে বাড়ির কোনো একটা কাজে বা ছোটোখাটো মানে আমি বললাম যে ঠিক আছে, একটা বাচ্চা আমার মেয়ে রয়েছে, সে ক্লাস 3 থেকে 4-এ পড়ে, তার দম বন্ধ অবস্থা, স্কুলে যেতে পারছে না, বন্ধুর সাথে দেখা হচ্ছে না, খেলতে বেরোতে পারছে না। এবার তাকে আমাকে বাড়িতে একটু কোয়ালিটি টাইম দিতে হবে, তাকে টুকটাক কাজে এনগেজ করে, যে আমার পাশে এসে বসতে একটু কড়াইশুটিটা ছাড়িয়ে দিত, আমাকে একটু হেল্প করে দিত। এরকম করে ওদের মাইন্ড ডাইভার্ট না করে রাখলে কোনো উপায় নেই। এখন তো খুব তাও মানে গুড নিউজ যে 15ই নভেম্বর অনওয়ার্ড স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে আস্তে আস্তে সব কিছু, এটা খোলাটা খুব দরকার। এটা একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে অলরেডি, মানে এটা কিন্তু হয়ে গেছে। যারা এই সময় আমি কয়েকটা অদ্ভুত অবজারভেশন, আমি কয়েকটা জায়গায় গেছি, একটি জায়গায় পুজোর সময় আমার মাস্ক পরা ছিল না, হ্যাঁ মাস্ক পরেছিলাম, একটা সময় ওদের মাস্কটা খুলেছিলাম ছবি তোলার জন্য, ওদের মাস্কটা খুলেছি। একটি একদম ছোট্ট বাচ্চা, মানে তার কথাও পরিষ্কার হয়নি, গুলিটাও পরিষ্কার নয়, বোধহয় খুব বেশি হলে 2.5-3 বছর বয়স হবে, নিচে একটা অন্য কারণ মাস্ক পরে আছে। বাচ্চাটা আমাকে অপরিচিত, আমাকে বলছে যে মাস্ক, তোমার মাস্ক পরনি, তুমি মাস্ক পরে গেছে। তো আমি তো বললাম না বাবু, আমার হাতে, আমার এটা অন্য কারণ। আমি তো তখন ভাবলাম যে ওদের মধ্যে কিন্তু এটা ঢুকে গেছে, এই প্যানিকটা। ওরাও কিন্তু এখন ভয়ের মধ্যে ওটা শিখে গেছে, তুমি মাস্কটা পরনি, তোমার মাস্কটা কোথাও নিচে পড়ে গেছে, মাস্কটা পরে নাও। এই এটা তো সচেতনতাটা খুবই ভালো, সচেতনতাটা বাচ্চাদের মধ্যেও রয়েছে, কিন্তু সচেতনতার থেকেও বেশি যেটা একটা অদ্ভুত ভীতি ছড়িয়ে গেছে, যেটা খুব ডেট্রিমেন্টাল আর কি, সত্যি খুব ডেট্রিমেন্টাল। আর এই যে বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে না, খেলাধুলো করতে পারছে না বাচ্চারা, এটা যে কি ভয়ঙ্কর ট্রমাটিক ওদের জন্য, মানে কি যে সাংঘাতিক ডিপ্রেসিভ, এইটা মানে বাচ্চাদের মতো আমরা ফিল করতে পারবো না ওদের যে কষ্টটা হচ্ছে। আমি অনেক কটা বাচ্চাকে ফেস করেছি, প্রচণ্ড মন খারাপ, যে বন্ধুদের সাথে তো দেখা হচ্ছে না, খেলতে যেতে পারছে না, বিকেলের খেলতে যাওয়াটা বন্ধ। এমনিতেই এখন ওই মানে স্ক্রিন টাইম ভীষণ বেড়ে গেছে, হয় টেলিভিশন, তার থেকে বেশি কম্পিউটারের গেম বা মোবাইল ফোনে গেম খেলা বাচ্চাদের, এটা খুব বেড়ে গিয়ে বিকেলে খেলার প্র্যাকটিসটা এমনি এখন খুব কম। তার উপর এটা হয়তো মানে প্রায় প্র্যাকটিসটা চলে যাওয়ার, মানে যতটুকু যাচ্ছিলো সেটাও প্রায় চলে যায় আর কি। এটা একটা সাংঘাতিক ক্ষতি, তার কারণ একটা বাচ্চা যখন বড় হচ্ছে তার সোশ্যালাইজিং প্রসেসের মধ্যে অনেকখানি জুড়ে ওই খেলাধুলোটা থাকে, সেইখানটাতেই প্রবলেম হয়ে যাচ্ছে। তো এরপরে বাবা মাদেরকে একটু সচেতন কিন্তু থাকতে হবে যে বাচ্চাদের মানে ইন্টারাকশন, সকলের সাথে কীভাবে ইন্টারাক্ট করছে, পাবলিক প্লেসে সোশ্যাল জায়গাতে যখন বাচ্চাটা যাচ্ছে কীভাবে কথা বলছে, স্বাভাবিক রয়েছে কিনা, এইগুলো কিন্তু একটু মনিটর করার দরকার আছে। আচ্ছা, আপনি বিনকার মাইলস, হ্যাঁ, এর সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এটি বাবার একাডেমি। আচ্ছা, অ্যাকচুয়ালি বিনকারটা হচ্ছে আমার বাবার ঘরানা, আমার বাবার তো গানের মানে মিউজিক্যাল ঘরানাটা একেবারেই স্বতন্ত্র, একেবারেই আলাদা সবার থেকে। সেটা বাবার মানে ওটার নাম বাবা দিয়েছেন বিনকার ঘরানা। তো বিনকার মিউজিক্যাল সোসাইটি, বিএমএস, বিনকার মিউজিক্যাল সোসাইটি হচ্ছে একটা আমাদের বাড়ির একটা মিউজিক্যাল বডি, যেই লেভেলে আর কি অনেক কাজ হয় আর কি, অনুষ্ঠান, একটা রেজিস্টার্ড বডি। আর মাইলসটা হচ্ছে আমার বাবার একাডেমির নাম, যেখানে সবাই শেখে, সেই একাডেমির নাম হচ্ছে মাইলস। তো ওই জন্য ওটা বিনকার মাইলস হিসেবেই করছে। এবারে আমরা প্রায় আলাপচারিতার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার পছন্দের দুটো গান। দুটো? হ্যাঁ। আচ্ছা, কি গান গাই, এইটাই হয়, প্রচুর গান গিয়ে যখন গাওয়ার হয় তখন মনে হয় যে কি যে গাইবো কিছুই মাথায় আসছে না। আচ্ছা,
গানের একটা স্থায়ীটুকু করছি কল্যাণীতে। শাওন শাওন খেলা এখন, শাওন শাওন খেলা এখন, কোথায় যেন লাগে মাতন। শাওন শাওন খেলা এখন, কোথায় যেন লাগে মাতন। অভিমানে অনুরাগে, অভিমানে অনুরাগে, অধর ছুঁয়ে জাগে কাঁপন। শাওন শাওন খেলা এখন, কোথায় যেন লাগে মাতন। শান্তি। এটি কল্যাণীতে আমার খুব পছন্দের একটি কম্পোজিশন। আচ্ছা, আর কি গাই? আচ্ছা, একটি বাংলা গজল, সেটির আমি স্থায়ীটুকু করছি। এটা আমার বাবারই কম্পোজিশন। আমি যে কটা গাইলাম সব কটাই আমার বাবার লেখা, বাবার সুর। আমি মূলত আমার বাবারই গান করি। কে জানে কে রাখে খবর, উদাসী চোখ ভেজা অভিমান। কে জানে কে রাখে খবর, উদাসী চোখ ভেজা অভিমান। মধু স্বপনের বীজে কখনো অঙ্কুর, কখনো অবসান। কে জানে কে রাখে খবর, উদাসী চোখ ভেজা অভিমান। কে জানে কে রাখে। চমৎকার। উঠতে ইচ্ছে করছে না, তবুও আজকের আলাপচারিতা শেষ খুব ভালো করতেই লাগলো হবে। আপনার সাথে কথা বলে, বিধাননগর টাইমসের সাথে এই সময়টুকু কাটিয়ে খুব ভালো লাগলো। আমাদের ভালো থাকবেন ভীষণ। সকলে, খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। মানে এখন আমরা বিপদ সীমা কিন্তু পেরোয়নি, এখনো রয়েছে সামনে। আপনিও খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।